সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ নিয়ে একটি ভাষণ প্রদান করেন। তিনি সে ভাষণে দাবি করেছিলেন হামাসকে উল্লেখযোগ্য মাত্রায় দুর্বল করা সম্ভব হয়েছে এবং হামাস আর ৭ অক্টোবরের মতো ঘটনা ঘটানোর মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে। তবে তিনি একথাও বলেছিলেন, যদি ইসরায়েল এ যুদ্ধে পরিপূর্ণ বিজয়ের লোভে অনির্দিষ্ট মেয়াদে যুদ্ধ চালিয়ে যায় তাহলে তারা বিপর্যস্ত হয়ে পড়বে, অর্থনৈতিক ও সামরিক খাতেও সংকটে পড়ে যাবে। বিশ্ব থেকেও ইসরায়েল ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাবে। বাইডেনের হুঁশিয়ারির পরও ইসরায়েল আর কতদিন যুদ্ধ চালিয়ে যাবে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে বলেন, ইসরায়েলিরা তাদের আপনজন হত্যার প্রতিশোধ নেওয়ার অজুহাতে গাজায় যেভাবে যুদ্ধ করেছে তা সেখানে অনেকটা দোজখের মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছে। অসংখ্য নিরীহ বেসামরিক ফিলিস্তিনি, এমনকি এ পর্যন্ত কয়েক হাজার শিশু ইসরায়েলি নিহত হয়েছে। গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধ শেষ করা এবং জিম্মিদের মুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে এটি সম্ভবত প্রেসিডেন্ট বাইডেনের সবচেয়ে সাহসী ভাষণ। এই ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ৩ ধাপের একটি প্রস্তাবও দেন। প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলবে। এই সময়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। হামাসের বিনিময়ে নারী, বয়স্ক, আহত জিম্মিদের মুক্তি দেবে। পাশাপাশি ইসরায়েলি কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে পুরুষ জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে। আর তৃতীয় পর্যায়ে গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা শুরু হবে। যেসব জিম্মি এরই মধ্যে নিহত হয়েছেন তাদের লাশ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বিগত ৮ মাস ধরে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন করছে। ইসরায়েলকে সমরাস্ত্র ও অর্থ সাহায্য দিয়ে সহায়তাও করছে। ফলে ফিলিস্তিনিদের কল্যাণ নিশ্চিত করার জন্য এই যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হয়েছে তেমনটা মনে করার কোনো কারণ নেই। প্রেসিডেন্ট বাইডেন খুব হিসেব করেই এবং নিজেদের স্বার্থের কথা চিন্তা করেই এই প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্য প্রাথমিকভাবে উদ্বেগজনক বিষয় হল আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন বাইডেন প্রশাসন অবিলম্বে গাজা যুদ্ধের সমাপ্তি দেখতে চায়, কারণ এই যুদ্ধের নেতিবাচক প্রভাব ক্রমাগতভাবে ইসরায়েলকে গ্রাস করছে। আরেকটা বিষয় হলো, যুক্তরাষ্ট্র অনেক হিসেব করেই মধ্যপ্রাচ্যের জন্য আব্রাহাম চুক্তির পরিকল্পনা করেছিল, কিন্তু গাজা যুদ্ধ যদি এভাবে চলমান থাকে তাহলে আব্রাহাম চুক্তি বাস্তবায়নের কোনো সুযোগ নেই। বাইডেন প্রশাসনের জন্য এটি শাপে বর হতো যদি প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তারা এই চুক্তির বাস্তবায়ন করতে পারত। তাহলে এর ফল হিসেবে প্রেসিডেন্ট বাইডেন আগামী নির্বাচনে বিশেষ সুবিধাও পেতেন। জর্জটাউন ইউনিভার্সিটির প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর পরিচালক ড নাদির হাশিমি মনে করেন, প্রেসিডেন্ট বাইডেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখনও আব্রাহাম চুক্তি সম্প্রসারণ এবং সৌদি ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে এক কল্পনার রাজ্যে বাস করছেন। বাস্তবতা হল, গাজা যুদ্ধ চলমান থাকলে এসব প্রক্রিয়ার কোনোটাই আলোর মুখ দেখবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেখানে আব্রাহাম চুক্তি সম্প্রসারণ ও সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করাকে গাজা যুদ্ধ সমাপ্তির একটি উপায় হিসেবে দেখছে, তেমনি গাজার স্বাধীনতাকামীরা এই দুটো প্রক্রিয়াকে বাতিল করার জন্যই বরং যুদ্ধ চালিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, যুদ্ধ চলমান থাকলে মার্কিন এসব পরিকল্পনা শুধু কাগজে কলমেই রয়ে যাবে। বাস্তবে এর উল্টো প্রতিফলন ঘটবে না। প্রেসিডেন্ট বাইডেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে তথাকথিত যুদ্ধবিরতির প্রস্তাবটিকে ইসরায়েলি প্রস্তাব হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। হামাস নিজেও কাছাকাছি একটি প্রস্তাব কয়েক সপ্তাহ আগে দিয়েছিল, কিন্তু ইসরায়েলি তা প্রত্যাখ্যান করে। হামাসকে ধ্বংস করার যে চূড়ান্ত লক্ষ্য ছিল তা বাস্তবায়ন না করেই এখন ইসরায়েলের বরাতে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের দাবি ইসরায়েলি কর্তৃপক্ষ অস্বীকার করে। প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ শেষ হওয়ার কয়েক মুহূর্ত পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে এই যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের নয় এবং হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ শেষ করবে না বলে দাবিও করা হয়।
ইসরায়েলের এই বিবৃতির পর অনেকেই মনে করেন অন্তত পুরো বছর গাজায় ইসরায়েলের যুদ্ধ চলমান থাকবে। নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগবি বলেছিলেন, এই সামরিক অভিযান আরও 7 মাস স্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু যদি প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে রাজি হয়ে যান কিংবা হামাস গাজার ক্ষমতায় থেকে যাবে এমন কোনো প্রস্তাবে সম্মত হয়, তাহলে ইসরায়েলের ক্ষমতাসীন জোট ভেঙে পড়বে। এসব চিন্তা থাকার কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কোনো মূল্যে গাজা যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। নেতানিয়াহু প্রশাসন শীঘ্রই যুদ্ধ শেষ করতে নারাজ, কারণ বিজয় নিশ্চিত হওয়ার আগে এই যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপ এবং ইসরায়েলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নির্মূলের অভিযোগের পরও ইসরায়েল এই নৃশংস অভিযান চালিয়ে যাচ্ছে। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মেহরান কামারাভা মনে করেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ঠিক কতদিন চলবে তা ভবিষ্যৎবাণী করা কঠিন, তবে এটাই স্পষ্ট, ইসরায়েলি সরকার যতদিন সম্ভব এটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে। কেউ কেউ মনে করেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে নেওয়ার আগ্রহ নেতানিয়াহুর থাকতে পারে, কারণ তিনি হয়তো এমন আশা করছেন ট্রাম্প নির্বাচনে জয়ী হবেন আর ট্রাম্প ক্ষমতায় ফিরলে গাজা ও পশ্চিম তীরের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ফিলিস্তিন সমস্যার একটি সমাধান করার ব্যাপারে তিনি হয়তো গ্রিন সিগন্যাল পাবেন। গাজায় ইসরায়েলের যুদ্ধের 8 মাস অতিবাহিত হওয়ার পরও অবরুদ্ধ উপত্যকায় হামাস শুধু টিকেই নেই, বরং তারা পূর্ণ শক্তিতে তাদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাদের নিহত হওয়া, আহত হওয়ার পাশাপাশি নতুন করে জিম্মি হওয়ার ঘটনাও ঘটেছে। ইসরায়েলের নৃশংস আক্রমণ এবং কঠোর নজরদারির পরও গত 26 মে আল কাসাম ব্রিগেড গাজা থেকে ইসরায়েলের অধিকৃত এলাকায় রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল। এই রকেটগুলো তেল আবিবের কাছাকাছি গিয়ে পড়ে, যার ফলে তেল আবিবে বিমান হামলার সাইরেনও বাজানো হয়েছিল। গাজার বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানের 8 মাস পরও হামাস ইসরায়েলের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে, হয়তো ইসরায়েলও কল্পনাও করতে পারেনি। ইসরায়েল এখনও বিপুল ক্ষয়ক্ষতি ও গণহত্যার মাধ্যমে হামাসের হাতে আটক থাকা মাত্র 4 জন জিম্মিকে মুক্ত করেছে। এই অভিযানে মারা গেছে 3 জন জিম্মি। এখনও হামাসের কাছে শতাধিক জিম্মি আছে। হামাসকে তো পরাজিত করতেই পারেনি। আপাতত ইসরায়েলের মূল টার্গেট হল গাজার অবশিষ্ট অবকাঠামো যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা, গাজা উপত্যকাকে এমনভাবে বসবাসের অযোগ্য করে তোলা যাতে এখান থেকে ফিলিস্তিনিরা পালিয়ে যায়। তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আগ্রহ হারিয়ে ফেলে। ইসরায়েল তার প্রতিপক্ষের প্রতিরোধ করার ক্ষমতা নিঃশেষ করে দিতে চায়। ইসরায়েল চাইছে গাজার মানুষগুলোকে হামাসের বিরুদ্ধে খেপিয়ে তুলতে অথবা তাদেরকে এতটা চাপে রাখতে যাতে তারা মিশরে বা অন্য কোথাও সরে যেতে বাধ্য হয়। আগামীতে ইসরায়েলের পাশাপাশি দেশটির মিত্ররাও গাজাবাসীকে এরকম কোনো সমাধান মেনে নিতে বাধ্য করতে পারে। তবে ইসরায়েল গাজায় যেভাবে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে, তাতে এই অভিযানের সমাপ্তিটাও হয়তো প্রতিশোধের মধ্যে দিয়েই হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তবে প্রতিশোধ কখনোই সঠিক কোনো কৌশল নয়। গাজার মানুষকে এভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করলে কিংবা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে এর পরিণতিতে গাজার তরুণ প্রজন্ম থেকে আরও বেশি কট্টর চিন্তাসম্পন্ন ব্যক্তির উত্থান ঘটতে পারে। যেসব তরুণ তাদের শৈশব ও কৈশোরে এত বিপুল ধ্বংসযজ্ঞ দেখছে, আপনজনদের হারিয়েছে, লাশের মধ্যে থেকে যেভাবে দিন যাপন করছে, তাতে তারা সবাই বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে। বিশ্লেষকরা মনে করেন, গাজা 7 অক্টোবরের আগেও একটি বোমা ছিল এবং আগামীতেও এটি বোমা হয়েই থাকবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসরায়েলের নেতৃত্বের বুদ্ধি এবং কৌশলগত দূরদর্শিতার অভাব রয়েছে। তারা গাজার প্রকৃত অবস্থাটি অনুধাবন করতে পারছে না। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ভবিষ্যতেও ভয়াবহ নিরাপত্তাহীনতার ঝুঁকিতেই থাকবে, আর এর জন্য দায়ী দেশটির নীতি নির্ধারকদের চরম বর্বর এবং বেপরোয়া মানসিকতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।